আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টি রয়েছে তার প্রথম ক্লাস করব এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ঠান্ডা লড়াই। আশা করছি এই ক্লাসের পরে ঠান্ডা লড়াই সম্পর্কে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে গল্প করব। প্রথমেই আমরা গল্প করব ঠান্ডা লড়াই কি সেটা নিয়ে, তারপরে ঠান্ডা লড়াই শব্দের ব্যবহার নিয়ে, অর্থাৎ এই ঠান্ডা লড়াই শব্দটা কে ব্যবহার করেছিল আগে, ওকে, বার্নার্ড বারুচ নাকি ওয়াল্টার লিপম্যান, এই জিনিসটা দেখব। তারপরে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের তাত্ত্বিক কারণ, বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন মতবাদ দিয়েছে যে এই কারণে ঠান্ডা লড়াই তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, তো সেই মতবাদগুলো দেখব। ঠিক আছে, তারপরে দেখব ঠান্ডা লড়াইয়ের অ্যাকচুয়াল কারণগুলো, ঠিক আছে, কি কি কারণ সামনে ছিল আমাদের। তারপরে দেখব ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়, ধাপে ধাপে ঠান্ডা লড়াইয়ের বিবর্তন হয়েছে, কোনো সময় সম্পর্ক ভালো হয়েছে, আবার কোনো সময় খারাপ হয়েছে, সেই জিনিসগুলো দেখব। ওকে, তারপরে দেখব ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ এবং সর্বশেষে ঠান্ডা লড়াইয়ের প্রভাব। আরও কয়েকটা জিনিস এক্সট্রা দেখে নেব, যে বৈশিষ্ট্য ঠান্ডা লড়াইয়ের। ওকে, যদিও বৈশিষ্ট্যগুলো, অবসানের কারণ, এই জিনিসগুলো আমরা যখন স্টোরি ওই পর্যায়ের মধ্যে পড়বো তখন বোঝা যায়। ওকে, তারপরেও একটু আলাদাভাবে আমরা দেখে নেব। ওকে, তো প্রথমেই আমরা দেখি ঠান্ডা লড়াই জিনিসটা কি। দেখো, একটা ছোট গল্প বলি। তোমাদের বাড়িতে তোমার বাবা মার মধ্যেও অনেক সময় লড়াই হয় না, তাই না? দেখছো কথা বলছে না, বাবা কথা বলছে না কার সঙ্গে, তোমার মায়ের সঙ্গে, তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলছে না। কিছু আনতে হলে তোমার মা বলছে এই বল, তোর বাবাকে বল এই নিয়ে আসতে। তোমার বাবার যদি কিছু দরকার পড়ে তখন তোমার বাবা তোমাকে বলছে যে তোর মাকে এটা বল, তাই না? এরকম সিচুয়েশন তৈরি হয়। আবার একাধিক সময় আসে, মানে এর মধ্যেই একাধিক সময় আসে যে নিজেদের মধ্যে সরাসরি কথা চলছে না, কিন্তু ওই ঠেস দিয়ে কথা বলছে। ওর বাপের বাড়ি অর্থাৎ তোমার মামার বাড়ির কথা বলছে, বদনাম করছে। আবার এইদিকে তোমার মা তোমার পিসিদের নামে, কাকাদের নামে বদনাম করছে। কি এগুলো অ্যাকচুয়ালি বদনাম বলতে ওই যে ঠেস দিয়ে কথা বলা যেটা বলে না, সেটা, তাই না? এরকম হয়, কিন্তু তুমি দেখো দুজনে মারপিট করছে না, তাই না? আবার এই যে এই পরিস্থিতিতে তোমার মাও খুশি নেই, তোমার বাবাও খুশি নেই, এরকম হয়, তাই না? এই জিনিসটাকেই তুমি যদি ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে নিয়ে আসো, ওকে, তখন সেটা ঠান্ডা লড়াই হয়ে যাবে। সেম জিনিস আমরা আরো ভালো করে বুঝবো। তার আগে মানে বাবা মার গল্পটা মনে রাখবে, ঠিক আছে? তার আগে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু কথা বলি। ওকে, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1939-এ। দুটো শক্তির মধ্যে, একটা হচ্ছে মিত্র শক্তি, তাই তো, আর একটা হচ্ছে অক্ষ শক্তি, তাই না? অক্ষ শক্তিতে কারা ছিল? জার্মানি, জাপান, ইতালি আর স্পেন, তাই না? আর মিত্র শক্তিতে ব্রিটেন আমরা লিখি, ঠিক আছে? মিত্র শক্তিটা খুব ইম্পর্টেন্ট, দরকার আমাদের পরবর্তী ক্লাস চালানোর জন্য, তো ওটা লিখি। একটা ছিল ব্রিটেন অর্থাৎ ইউকে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ, তারপরে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, আর একটা ছিল ফ্রান্স। ওকে, এই চারটে রাষ্ট্র ছিল কি মিত্র শক্তির মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 সালে জিতে যায় কে? এই মিত্র শক্তি, হ্যাঁ কি না? এই মিত্র শক্তি জিতে যায়, উইন, তাই তো, মিত্র শক্তি জিতে যাচ্ছে। যখন এই মিত্র শক্তি জিতছে তার পরবর্তীতে কি হচ্ছে? এদের মধ্যেও একটা ভাগ হয়ে যাচ্ছে। কিরকম ভাগ? এই যে এর মধ্যে ইউএসএসআর রয়েছে না, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, এর চিন্তাধারা হচ্ছে কমিউনিজম, বা আমরা কমিউনিস্টের চিন্তাধারা, ওকে, বা আমরা বলতে পারি সোশিয়ালিস্ট, সমাজতান্ত্রিক চিন্তাধারার অনুসারী হচ্ছে এই ইউএসএসআর। কিন্তু বাকি যে তিনটে রাষ্ট্র রয়েছে, ইউকে, ইউএসএ এবং ফ্রান্স, এই তিনটে রাষ্ট্র পুঁজিপতি চিন্তাধারার অনুসারী ছিল। ফলে এদের দুজনের মধ্যে একরকম কি হবে? লড়াইয়ের সৃষ্টি হবে, মত পার্থক্য দেখা দেবে, তাই না? এখানেও সেম হয়েছিল, যে এদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়, এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, বিশেষ করে আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের। বোঝা গেল? এই যে তাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হলো, যেই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক নয়, তাদের মধ্যে যে কোনো কথাই মানে রেষারেষি চলছে, যে কোনো কথাই মানে মত পার্থক্য চলছে, তুই মেনেছিস আমি মানবো না, এরকম একটা সিচুয়েশন।
এই সিচুয়েশনটাকে আমরা ঠান্ডা লড়াই বলতে পারি। আমরা এই ঠান্ডা লড়াইকে আরও একটু ভালো করে যদি বলি, আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিপতি জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট এর মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, রেষারেষি এবং উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় তাকেই ঠান্ডা লড়াই বলা হয়। ঠিক আছে, এটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি। ওকে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু বেসিক্যালি এটা ধরে রাখো, এই যে ঠান্ডা লড়াই যেটা ছিল, এটা একরকম আমরা বলতে পারি মতাদর্শগত বিরোধ, অর্থাৎ দুখানা মতের বিরোধী মানে বিরোধী দলের মধ্যে এই লড়াইটা হচ্ছে। একজন হচ্ছে পুঁজিপতি দল আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক দলের মধ্যে। ঠিক আছে, দুজন দুখানা মানে কি বলবো, দুখানা মতাদর্শের অনুসারী, যে যার মতাদর্শটাকে ছড়াতে চাইছে। আমরা যখন কারণটা পড়বো ঠান্ডা লড়াইয়ের, তখন এই জিনিসটাকে আরো ভালো করে বুঝবো। তো নিজেরা কি করছে, নিজেদের মতাদর্শ ছড়ানোর চেষ্টা করছে। ওকে, এর ফলে কি হচ্ছে, নিজেদের মধ্যে একটা শত্রুতা বাড়ছে। ওকে, আর এই ঠান্ডা লড়াইকে যদি আমরা কয়েক কথায় বলি, তো বলতে পারি এমন একটা লড়াই যেই লড়াই কখনো লড়াই হয়নি, কিন্তু লড়াই করার সমস্ত রকম প্রস্তুতি এখানে চলছিল। কি রকম প্রস্তুতি চলছিল, যে আমেরিকা নিজে অস্ত্র তৈরি করছে, এইদিকে সোভিয়েত ইউনিয়ন বলছে তুই অস্ত্র তৈরি করছিস, আমিও করব। ঠিক আছে, ওরা ভাবছিল যে হতে পারে যে যুদ্ধ হবে, যুদ্ধ হলে কি আমি লড়বো। তারপরে দেখা গেলো ওই যে রপ্তানি আমদানির ব্যাপারগুলো, এই দেশের থেকে ওই দেশে জিনিসপত্র রপ্তানি করা আমদানি করা, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে, না তোমার ওইদিকে তোমার দেশ থেকে আমি কিছু রপ্তানি করব না, আমিও তোমার দেশে কিছু পাঠাবো না। এইরকম একটা ব্যাপার, নিজেদের মধ্যে একটা লড়াই হচ্ছে। আমেরিকা স্যাটেলাইট পাঠাচ্ছে মহাকাশে, রাশিয়া বলছে আমিও পাঠাবো, সেও পাঠাচ্ছে, মানে কেউ কারো থেকে পিছিয়ে থাকবে না। একটা রেষারেষি, ক্ষমতা প্রদর্শনের যে ব্যাপারটা, বুঝেছো তো? এইরকম সিচুয়েশন একটা তৈরি হয়েছিল। আর এই যে পুরো সিচুয়েশনটাকেই আমরা একরকম বলতে পারি ঠান্ডা লড়াই। ক্লিয়ার হলো কথাটা? এই যে আমি আবারও বলছি, এই বিষয়টাকে তোমার সেই বাবা মার গল্পটা বললাম ওর সঙ্গে একটু রিলেট করো, তবে বুঝতে সুবিধা হবে। আমরা আরেকটু ভালো করে যদি বলি, দেখো এইদিকে আমরা ইউএসএ কে নিই। ঠিক আছে, একদিকে ইউএসএ এবং অন্যদিকে ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। ওকে, এই যে এই দুটোর মধ্যে একখানা রেষারেষি চলছে, খুব সিম্পল, একদম সিম্পল ভাবে ধরো, এদের মধ্যে একটা লড়াই চলছে। ইউএসএ বলতে চাইছে আমি তোর থেকে বড়, ইউএসএসআর বলছে না আমি তোর থেকে বড়। ওকে, এই যে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, ও কি করছে, পূর্ব ইউরোপে নিজের প্রতিপত্তি, নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, এ পশ্চিম ইউরোপে করছে। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এই ইউএসএ মানে যে যার প্রভাব বিস্তার করতে চাইছে, এবং একজন তার প্রভাব, নিজে তো প্রভাব বিস্তার করছে কিন্তু অপরজনকে বাধা দেওয়ারও চেষ্টা করছে। অর্থাৎ ইউএসএ পশ্চিম ইউরোপে নিজের প্রভাব বিস্তার করছে, কিন্তু ও চাইছে যে সোভিয়েত ইউনিয়ন যাতে পূর্ব ইউরোপে কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে। আবার এই সোভিয়েত ইউনিয়নও পূর্ব ইউরোপে তো তার প্রভাব বিস্তার করছে, কিন্তু ও চাইছে যে পশ্চিম ইউরোপে ও যাতে প্রভাব বিস্তার করতে না পারে। এই রকম নিজেদের মধ্যে অনেক নীতি এনেছে, বিভিন্ন নীতি প্রয়োগ করেছে। ঠিক আছে, বিভিন্ন সংগঠন তৈরি করেছে, বিভিন্ন সামরিক বাহিনী তৈরি করেছে, যার ফলে কি এদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে। বোঝা গেল? বলছে এদের মধ্যে সম্পর্ক এমন হয়ে গেছিল যে মনে হচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এবং একরকম তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেছিল। তাই জন্য এই যে এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছিল, তাই জন্য একে ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ারও বলা হয়। ঠিক আছে, এটা কোশ্চেন আসতেই পারে। ক্লিয়ার হলো? আশা করছি ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসব পরের অংশে, যে এই যে ঠান্ডা লড়াই শব্দটি কিভাবে, মানে কে প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, আমরা পুরো সঠিক তথ্য, তোমাদের বইয়ের কিছু কনফিউশন থাকতে পারে, এখানে সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো জর্জ অরওয়েল 19শে অক্টোবর 1945 সালে এই কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন। কোন পরিপ্রেক্ষিতে ইনি ব্যবহার করেছিলেন, যে সেই সময় যে পারমাণবিক অস্ত্রের উপরে ভিত্তি করে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলির মধ্যে যে একটা রেষারেষি চলছিল তার উপরে ভিত্তি করে। ঠিক আছে, এবং তিনি ট্রিবিউন পত্রিকায় একখানা প্রবন্ধ লেখেন, সেই প্রবন্ধে তিনি এই দ্য কোল্ড ওয়ার কথাটি কোল্ড ওয়ার কথাটি ইউজ করেন। ওকে, দেখো সাধারণত এই যে কথাটা ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াই, এর পরিপ্রেক্ষিতে বলেননি, তাই জন্য এই জিনিসটাকে আমরা বাদ রেখে দেবো। ঠিক আছে, আমরা যেহেতু সোভিয়েত ইউনিয়নের পরিপ্রেক্ষিতে পড়ছি। ক্লিয়ার?
যাই হোক, তোমাদের বইয়ে যেটা কনফিউশন যে বার্নার্ড বারুচ হবে না ওয়াল্টার লিপম্যান হবে, এই জিনিসটা তোমাদের বইয়ে কনফিউশন থাকবে। কারণ তোমরা কোনো কোনো বই পাবে যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, আবার কোনো কোনো বইয়ে পাবে বার্নার্ড বারুচ। এই জিনিসটা ক্লিয়ার করবে ভালো করে, ঠিক আছে? আমি বলে দেবো মানে কিভাবে কোশ্চেন আসলে কি কি উত্তর লিখবে তোমরা, আমি বলে দিচ্ছি। তার আগে আমরা প্রমাণ দিয়ে নিই, তাই না? দেখো, বার্নার্ড বারুচ 16ই এপ্রিল 1947 সালে এই কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। কোথায় ব্যবহার করেছিলেন? দক্ষিণ ক্যারোলিনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তিনি প্রথম এই কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। এই জিনিসটা মানে তিনি ওখানে যে বক্তৃতা দিয়েছিলেন, ঠিক আছে, বার্নার্ড বারুচ এই বক্তৃতাকে লিখেছিলেন একজন সাংবাদিক, যার নাম হচ্ছে হারবার্ট বিয়ার্ড শোপ। ওকে, তিনি পরবর্তীতে ওয়াল্টার লিপম্যানকে চিঠি লেখেন যে তোমার আগে বার্নার্ড বারুচ এই শব্দটি ইউজ করেছেন, ঠিক আছে। পরবর্তীতে বেশিরভাগ তাত্ত্বিকরাই মেনে নিচ্ছে যে বার্নার্ড বারুচই প্রথম ব্যবহার করেছে। ওকে, যাই হোক, আর এই জিনিসটা যেহেতু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, তো এটা থেকেই অ্যাকচুয়ালি আমরা ধরবো, ওকে, যে প্রথম শব্দটি ব্যবহার হয়। এরপরে ওয়াল্টার লিপম্যান সেপ্টেম্বর মাসে 1947 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করে। তাহলে কে পরে করছে? ওয়াল্টার লিপম্যান। বার্নার্ড বারুচ আগে করছে, তাই না? কারণ বার্নার্ড বারুচ এপ্রিল মাসে করেছিল আর এই সেপ্টেম্বর মাসে। ওকে, কোল্ড ওয়ার শব্দ ইউজ করেন এবং তিনি কে ছিলেন? একজন সাংবাদিক। ওকে, তিনি তার বইতে প্রথম এটি ব্যবহার করেন। এখন মনে রাখতে হবে এই বইটি তার বিভিন্ন প্রবন্ধ এক জায়গায় করে তারপরে বইটি প্রকাশ হয় সেপ্টেম্বর মাসে, তো সেই অনুসারেই বলা হয় যে তিনি সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম ইউজ করেন। ওকে, এবং এটাও সেম ওই পরিপ্রেক্ষিতেই বলেছিল যে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিপ্রেক্ষিতে, তো সেই অনুসারে ওয়াল্টার লিপম্যান সেকেন্ডে। ক্লিয়ার? এবার তোমাদের যে বইয়ে এখান থেকে প্রশ্ন আসে, যদি এমন আসে যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তবে আমরা বলতে পারি বার্নার্ড বারুচ। যদি অপশানে বার্নার্ড বারুচ এবং ওয়াল্টার লিপম্যান দুটোই থাকে, তাহলে আমরা কি দেব? বার্নার্ড বারুচকেই দেব। ওকে, আর যদি শুধু ওয়াল্টার লিপম্যান থাকে তখন ওয়াল্টার লিপম্যান দেবো, আর যদি শুধু বার্নার্ড বারুচ থাকে তখন বার্নার্ড বারুচ দেব। ওকে, কিন্তু যদি দুটো একসঙ্গে থাকে তখন আমরা বার্নার্ড বারুচই দেব। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর পরবর্তীতে আরো অনেকে করেছিল, নিকোলাই বুলগারিন, তো পরবর্তী ওইগুলোতে না যাই, ঠিক আছে, তবুও দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। ওকে, এবার আমরা নেক্সট পার্টে যাই, যে এই ঠান্ডা লড়াইয়ের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখি। যেরকম প্রথমে বলছে মতাদর্শগত দ্বন্দ্ব। দুখানা মতাদর্শের মধ্যে লড়াই হয়েছিল। একদিকে ছিল পুঁজিপতি, তাই না, যার নেতৃত্বে ছিল ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, যে কিসের অনুসারী ছিল? সমাজতান্ত্রিক বা কমিউনিজমের অনুসারী ছিল, তাই না? ও চাইছে যে আমি সমাজতন্ত্র ছড়াবো, এ চাইছে আমি পুঁজিপতি ছড়াবো, তাই না? ক্লিয়ার হচ্ছে? তো এই যে এদের মধ্যে একটা বিরোধ বেঁধেছিল। নেক্সট, প্রচার কার্য বা প্রোপাগান্ডা। ওকে, অর্থাৎ একে অপরের নামে ভুল তথ্য প্রচার করা, এই রাশিয়া এই করেছে, রাশিয়া ওই করেছে। আবার রাশিয়া কি করছে? ও বলছে আমেরিকা এইরকম করছে আমাদের সঙ্গে, আমেরিকা ওই করছে। এই যে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ভুল তথ্য সমাজে প্রচার করছে, যেটা বর্তমানে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো করছে না, যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ইতিহাস ঢোকাচ্ছে খুব পরিমাণে, ভুলভাল ইতিহাস। অ্যাকচুয়ালি সেগুলো কেউ পড়েইনি, সেগুলো অ্যাকচুয়ালি হয়নি। নিজের স্বার্থে যে ইতিহাসগুলো ছড়াচ্ছে মানুষের মধ্যে, বিষিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানুষকে মানে সাম্প্রদায়িক দাঙ্গার পথে আগিয়ে দিচ্ছে, তাই না? সেই রকম সিচুয়েশন সে তখনও তৈরি করেছিল। কি, তখন সাম্প্রদায়িক দাঙ্গা নয়, তখন অন্য আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছিল। বোঝা গেল? এই ঠান্ডা লড়াইয়ের সময়, এই যে ঠান্ডা লড়াইয়ের সময় সব হয়েছে, ঠিক আছে, কিন্তু যুদ্ধে লিপ্ত হয়নি। ওরা নিজেদের উপরে মানে গালাগালি দিয়ে শেষ করে দিচ্ছে, আমরা যেটা নর্মালি বুঝি, ঠিক আছে। গালাগালি বলতে গালাগালি তো না, মানে গালাগালি কি শেষ পর্যায়ে, মারপিটটা শেষ পর্যায়ে, তার আগের পর্যায়ে গালাগালি, তাই না? তো ওই যে মারপিটের আগের পর্যায় পর্যন্ত চলে গেছে, কিন্তু মারপিটটা করেনি, কারণ ওরা জানতো যে যদি এইবার আমরা যুদ্ধ শুরু করি, এত পরিমাণে অস্ত্রশস্ত্র আমাদের কাছে আছে, অর্থাৎ পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আছে, তৃতীয় বিশ্বযুদ্ধে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট আসছে কলমের যুদ্ধ। এই যে কলমের যুদ্ধ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে প্রক্সি ওয়্যার,
মানে যুদ্ধের সমস্ত রকম প্রস্তুতি এরা নিচ্ছে কিন্তু সরাসরি যুদ্ধ করছে না, এই যে ব্যাপারটা। এছাড়া আমরা বলতে পারি যে অন্যান্য রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে বিরোধ বাঁধছে, দেখালো কোনো রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এখন ওই রাষ্ট্রের মধ্যে দুখানা টিমের মধ্যে গৃহযুদ্ধ হচ্ছে, ধরো এ টিম এবং বি টিম, ওকে, এ টিম আর বি টিমের মধ্যে লড়াই হচ্ছে, তো মার্কিন যুক্তরাষ্ট্র এ কে সাপোর্ট করছে আর সোভিয়েত ইউনিয়ন বি কে সাপোর্ট করছে, করে মানে নিজেদের মধ্যে একটা লড়াইয়ের সৃষ্টি করছে, সরাসরি কিছু করছে না। এরা কি এর প্রতিপক্ষ হিসেবে কাজ করছে, কিন্তু ওরা তো সরাসরি, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তো সরাসরি লড়াই করতে পারতো, কিন্তু ওরা করছে না, বুঝতে পারছো, কিন্তু বিরুদ্ধে হেল্প করছে সবাইকে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট, অর্থনৈতিক প্রতিযোগিতা। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র একটা মার্শাল পরিকল্পনা নামে একটা পরিকল্পনা ঘোষণা করে যে যুদ্ধবিধ্বস্ত সমগ্র ইউরোপকে আমরা হেল্প করব অর্থনৈতিক সাহায্য দানের মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন মলোটভ পরিকল্পনা ছেড়ে দেয়, মানে সেও বলছে আমি পূর্ব ইউরোপকে হেল্প করব অর্থনৈতিক দিক থেকে, ঠিক আছে, মানে তুই হেল্প করছিস আমিও করব, ঠিক আছে, তুই যুদ্ধ করছিস আমিও করব, এরকম একটা ব্যাপার, তুই ওকে সাপোর্ট করছিস আমি ওকে সাপোর্ট করব, কিন্তু সাপোর্ট করব, ঠিক আছে, এরকম, যে তোর থেকে আমি কোনো রকম কমতিতে নেই, ওকে, এটা বোঝাতে চাইছিল, নিজের ক্ষমতার প্রসার করতে চাইছিল, নিজের ক্ষমতা প্রদর্শন করতে চাইছিল এই দুই রাষ্ট্র, এই দুই মহাশক্তি। ক্লিয়ার? নেক্সট, সামরিক জোট। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সোভিয়েত ইউনিয়নের প্রসার থামানোর জন্য, তাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন জোট গঠন করছিল, ন্যাটো গঠন করেছিল, তাই না, সিয়াটো গঠন করেছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক জোট গঠন করছে, সামরিক সংস্থা গঠন করছে, অন্যদিকে ওয়ারশো প্যাক্ট নামে একটা চুক্তির মাধ্যমে আর একটা সামরিক জোট গঠন করে দিল সোভিয়েত ইউনিয়ন, বলছে তুই জোট গঠন করেছিস আমিও করব, তোর সমস্ত জোটের থেকে শক্তিশালী, এরকম একটা ব্যাপার, বোঝা গেল? তো এরা নিজেদের মধ্যে একটা জোট গঠন করছিল এই ঠান্ডা লড়াইয়ের সময়। নেক্সট, দ্বিমেরুতা, দুই মেরুতে ভাগ হয়ে যায়। পুরো বিশ্বের যত স্বাধীন রাষ্ট্র ছিল তারা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান করছিল, না হলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগদান করছিল। যাদের সমাজতান্ত্রিক চিন্তাধারা ভালো লেগেছে তারা সোভিয়েতের সঙ্গে গেছে, আর যাদের পুঁজিপতি তারা আমেরিকার সঙ্গে গেছে, ঠিক আছে। হ্যাঁ, কিছু রাষ্ট্র এরকম ছিল আমাদের ভারতের মতো যারা নিরপেক্ষ ছিল, ঠিক আছে, দুটো রাষ্ট্রকে সাপোর্ট করতো না, ওরকম কোনো ব্যাপার নেই, আমি শুধু তোমাকেও সাপোর্ট করে যাব, ঠিক আছে। নেক্সট, অস্ত্র প্রতিযোগিতা, তুই অস্ত্র বাড়াচ্ছিস আমি অস্ত্র বাড়াবো, তুই অস্ত্র তৈরি করছিস আমি অস্ত্র তৈরি করব, এরকম করে দুজনের মধ্যে একটা লড়াই হচ্ছিল। ক্লিয়ার হচ্ছে কথাগুলো? নেক্সট, ক্ষমতার ভারসাম্য। এবার দেখো, এই যে এতক্ষণ বলছিলাম যুদ্ধের সমস্ত প্রস্তুতি চলছে কিন্তু এরা যুদ্ধ করছে না, এরা জানতো এদের ক্ষমতা কতটা, এদের ক্ষমতা এতটা ছিল যে যদি নিজেরা লড়তো তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারতো। তো এই যে এই ব্যাপারটা যখন এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এরা বুঝছে যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আমরা যদি লড়ি, তাই না? তো নিজেদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখছিল, কেউই আগিয়ে আসছিল না সরাসরি যুদ্ধের জন্য, ঠিক আছে। আমেরিকার একটা বদমাইশি বুদ্ধি রয়েছে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কিন্তু প্রথম দিকে যোগদান করেনি, ও শেষ দিকে গেল, হিরোর মতো এন্ট্রি মারলো, মেরে জাপানের উপর দুখানা বোমা ফেলে দিল, কি 6ই আগস্ট এবং 9ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে, নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, তাই না? দেখো, আমেরিকা যেহেতু একেবারে শেষের দিকে গেছে, আমেরিকার মানে সৈন্য কম নষ্ট হয়েছে, তারপরে টাকা পয়সা কম নষ্ট হয়েছে, তার আগে কি করেছে, বিভিন্ন রাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন রাষ্ট্রকে সে অস্ত্র বিক্রি করছিল, তাই না? এই যে ব্যাপারগুলো, সে নিজের ক্ষমতা বজায় রাখার জন্য নিজে প্রচুর পরিমাণে ইনকাম করে নিয়েছে, আবার কি শেষের দিকে নিজেকে হিরো বলে প্রমাণিত করতে চেয়েছিল এই আমেরিকা, তাই না? এখানে যদি সোভিয়েত ইউনিয়ন ও সরাসরি আমেরিকাকে আক্রমণ করতো, আমেরিকাও ছাড়তো না, তো আমেরিকাও তার ওই যে পারমাণবিক বোমাগুলো ইউজ করা শুরু করতো, তাহলে কি হয়ে যেত, ক্ষতি হয়ে যেত। তো এই যে দুজনেই তাদের নিজেদেরকে কন্ট্রোল রেখেছে, নিজেদের ক্ষমতার একটা ভারসাম্য বজায় রেখেছে। আমেরিকা জানতো সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা আছে, ঠিক আছে, ওর সঙ্গে লড়ার, আবার সোভিয়েত ইউনিয়নও জানতো ওর সঙ্গে লড়ার ক্ষমতা আমেরিকার রয়েছে, বোঝা গেল? নিজেদের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য বজায় রেখেছিল এরা। নেক্সট, যুদ্ধহীন যুদ্ধের অবস্থা। ওই যে সমস্ত যুদ্ধের প্রস্তুতি চলছে কিন্তু ওরা যুদ্ধ করছে না। ক্লিয়ার? নেক্সট, বিশ্ব রাজনীতিতে প্রভাব।
এই যে ঠান্ডা লড়াইয়ের যে ব্যাপারটা, এটা বিশ্ব রাজনীতিতে প্রচুর পরিমাণে প্রভাব ফেলেছিল। যেরকম বিভিন্ন নতুন নতুন স্বাধীন রাষ্ট্র তারা কি করছিল, এর সঙ্গে যুক্ত হচ্ছিল যে কোনো একটা জোটের সঙ্গে, আবার কিছু রাষ্ট্র আলাদা হয়ে থাকছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে বেশ কিছু স্বাধীন রাষ্ট্র এটা নিয়ে ভয় পাচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আবার না তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হলো কথাটা? আশা করছি ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাব ঠান্ডা লড়াই সম্পর্কে। অনেকে অনেক উক্তি দিয়েছেন, সেই রকম কিছু উক্তি নিয়ে। যেরকম গরম শান্তি বলেছে বার্নেট। ওকে, নেক্সট, যুদ্ধের এক নতুন কৌশল বলেছেন ফ্রিডম্যান। যুদ্ধহীন যুদ্ধ বলেছেন ওয়াল্টার রেমন্ড। শক্ত ও তিক্ত শান্তি বলেছেন জন কেনেডি। ঠিক আছে, এবার আসছে গরম যুদ্ধ। তোমরা তোমাদের বইতে ফ্রিডম্যান বলবে, ফ্রিডম্যান পাবে, কিন্তু এই যে গরম যুদ্ধ, এই কথাটা ফ্রিডম্যান গরম যুদ্ধের পরিবর্তে যুদ্ধের এক নতুন কৌশল বলার পক্ষপাতী ছিলেন। তিনি গরম যুদ্ধ বলার পক্ষপাতী ছিলেন না, কিন্তু তোমাদের বইতে ফ্রিডম্যান রয়েছে। এখন কথা হচ্ছে, তবে এর সঠিক উত্তর কি? দেখো, এর অ্যাকচুয়ালি এই গরম যুদ্ধ কথাটা বা এই গরম যুদ্ধ শব্দটি কে ব্যবহার করেছিলেন এইরকম এর জন্য কোনো অথেন্টিক সোর্স নেই যে কে ব্যবহার করেছিল। কিন্তু যেহেতু যদি পরীক্ষায় আসে, যেহেতু তোমাদের বইতে ফ্রিডম্যান দিয়েছে, তো ফ্রিডম্যান দেবে। ওকে, কিন্তু এর কোনো অথেন্টিক সোর্স নেই, পাওয়া যায়নি। ক্লিয়ার? নর্মালি ইউজ হতো গরম যুদ্ধ গরম যুদ্ধ। ঠিক আছে, যাই হোক, নেক্সট পার্টে আমরা চলে যাই। ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের তাত্ত্বিক কারণ খুব সিম্পলি বুঝবো, তোমাদের বই অনেক বড় করে দেওয়া রয়েছে, আমরা কয়েক কথায় বুঝবো 1 মিনিটের মধ্যে। ঠিক আছে, যেরকম এই যে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবে যে বিভিন্ন ধরনের তাত্ত্বিকরা কথা বলেছেন, সেই তাত্ত্বিকরা তাত্ত্বিকদের মধ্যে যদি আমরা ভাগ করি, 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঐতিহ্যবাদী মতবাদ, তারপর হচ্ছে সংশোধনবাদী মতবাদ, আর একটা বাস্তববাদী মতবাদ। ঠিক আছে, এখন এই যে ঐতিহ্যবাদী মতবাদ কি, এই যারা এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে সোভিয়েত ইউনিয়নকে দোষারোপ করেছে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান স্ট্যালিনকে দোষারোপ করেছে, তারা হচ্ছে এই ঐতিহ্যবাদী মতবাদের অনুসারী। তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দোষ নেই, যত দোষ স্ট্যালিনের, নন্দ ঘোষ নয়, স্ট্যালিনের। ঠিক আছে, ও যদি পূর্ব ইউরোপে নিজের প্রভাব বিস্তার না করতে চাইতো, তবে এই ঠান্ডা লড়াই হতোই না। ও পূর্ব ইউরোপে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছে, তাই জন্যই ঠান্ডা লড়াই হয়েছে। এছাড়া মার্কিন বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করেছে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ স্ট্যালিন, তাই জন্য এই ঠান্ডা লড়াই হয়েছে। ঠিক আছে, এই ঐতিহ্যবাদী মতবাদের মনে রাখবে, এরা কিছুটা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করেছে এবং সোভিয়েতকে বিরোধিতা করেছে, এই তার মতবাদের মধ্যে যত দোষ সোভিয়েত ইউনিয়নের দিয়েছে। ক্লিয়ার? আর এখানে যে সংশোধনবাদী রয়েছে, এই সংশোধনবাদীরা যারা এর অনুসারী ছিল, এরা বলছে না বাবা, এখানে সোভিয়েত ইউনিয়নের কোনো দোষ নেই, যত দোষ মার্কিন যুক্তরাষ্ট্রের। সোভিয়েত ইউনিয়ন যে সমস্ত কার্যকলাপ করেছে শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। কার থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত বিরোধী বিভিন্ন কাজ করেছে সর্বদা। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে বাস্তববাদী মতবাদ বা বিকল্প মতবাদ। এরা কি বলছে? এরা একটুখানি ভালো কথা বলছে যে দেখো, দোষ না মার্কিন যুক্তরাষ্ট্রের না সোভিয়েত ইউনিয়নের, দুজনের কারো দোষ নয়। দোষ কি? সেই পরিস্থিতির, সেই সময়কার রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, অর্থনৈতিক যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির দোষ। বলছে একটা ঘরে যদি দুজন শক্তিশালী থাকে, দুজন শক্তিশালী মানুষ থাকে, তবে ওই দুজনই কি করবে? ওই ঘরের মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইবে। বলছে সেই সময়ও এই দুটো রাষ্ট্রই সব থেকে শক্তিশালী ছিল, তো এটা হওয়া স্বাভাবিক ছিল যে দুজনের মধ্যে একখানা দ্বন্দ্ব বাঁধবে। এছাড়া ওই ঘরে দুখানাই শক্তিশালী মতাদর্শ ছিল, তো বাঁধবে, এটা জানা কথা। এবং সেই সময় অন্যান্য রাষ্ট্রগুলো তারা আশ্রয় খুঁজছিল কিছু ক্ষেত্রে, যে তাদেরকে কেউ হেল্প করুক অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে। বোঝা গেল? তখন এরা দুজনই ছিল এবং একে অপরকে হেল্প করতে, একে অপরকে বলতে সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন রাষ্ট্রকে হেল্প করতে চাইছে, এ অন্য বিভিন্ন রাষ্ট্রকে হেল্প করতে চাইছে। দেখো, এখানে হেল্প বলতে আমি এটা বোঝাই না, কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রকে হেল্প করে না বিনা স্বার্থে, নিজের স্বার্থ রয়েছে। ঠিক আছে, তো সেই রকমই আমি হেল্প বলতে অ্যাকচুয়ালি হেল্প না, ওখানে রাজনৈতিক
মানে কি বলবো, স্বার্থ বলতে পারি, স্বার্থে সে তাকে হেল্প করছে, ঠিক আছে, হেল্প করার চেষ্টা করছে, নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, ঠিক আছে। তো একে অপরের তো গায়ে জ্বালা ধরবেই, তো সেখানেও জ্বালা ধরছিল। ক্লিয়ার হলো কথা? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সটে আমরা যাব ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন কারণের দিকে। যেরকম প্রথমেই দেখব আদর্শগত সংঘাতের কথা বলছে। ওই যে আদর্শগত সংঘাত বলতে আমরা কি বললাম, যে দুই ধরনের মতাদর্শের অনুসারী, একজন পুঁজিপতি মতাদর্শের অনুসারী, আর একজন হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদের অনুসারী, তাই না? এই যে দুজনের মধ্যে একটা লড়াই বাজছে, এই যে দুজনের মধ্যে একটা লড়াইয়ের সৃষ্টি হচ্ছে, এই জিনিসটাই ঠান্ডা লড়াইয়ের পথকে প্রসারিত করছে। ও বলছে তোকে আমি পুঁজিপতি বা পুঁজিবাদকে ছড়াতে দেব না, কে? সোভিয়েত ইউনিয়ন। আবার এদিকে আমেরিকা বলছে তোকে আমি কমিউনিজম ছড়াতে দেব না বা সমাজতন্ত্র ছড়াতে দেব না। বোঝা গেল? নেক্সট, সোভিয়েত বিরোধী কার্যবলী। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় যুদ্ধের পরবর্তী সময়ে, ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এমন কিছু কার্যাবলী করেছিল যেটা সোভিয়েতের বিরোধী ছিল। বিভিন্ন প্রতিরোধের নীতি গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই কমিউনিজমকে ঠেকানোর জন্য, অর্থাৎ এই সোভিয়েতকে ঠেকানোর জন্য, ঠিক আছে। এছাড়া ট্রুম্যান নীতি গ্রহণ করে, মার্শাল পরিকল্পনা গ্রহণ করে, বিভিন্ন সামরিক জোট গঠন করে, যেগুলো কার বিরুদ্ধে করেছিল? এই সোভিয়েতের বিরুদ্ধে। হ্যাঁ, যদিও পরবর্তী সোভিয়েতও অনেকগুলো কাজ করে। ওকে, নেক্সট, দ্বিতীয় রণাঙ্গনের প্রশ্নে পশ্চিম অনীহা। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার অর্থাৎ জার্মানির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটা চুক্তি হয় যে জার্মানি কখনো সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করবে না, কিন্তু হিটলার সেই চুক্তিটা ভঙ্গ করে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করে। তো এই পরিস্থিতিতে একটা ভালো জিনিস দেখায়। ধরো এই যে তুমি দেখছো, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ওকে, এই জায়গা থেকে হিটলার আক্রমণ করেছে, আর এই পাশে পুরো পশ্চিম ইউরোপ রয়েছে, ঠিক আছে, আর এই পাশে পুরো পূর্ব ইউরোপ, ঠিক আছে, এই পাশে পূর্ব ইউরোপ। একটু কালারটা আমরা চেঞ্জ করি, এটা হচ্ছে পূর্ব ইউরোপ, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের এলাকা, ঠিক আছে, আর এটা হচ্ছে পশ্চিম ইউরোপ, সরি এটার কালো রং করি, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের এলাকা, কালোটা, ঠিক আছে। আর এই মাঝখানে যে রয়েছে এই যে এটা, এই হচ্ছে হিটলার অর্থাৎ জার্মানি। এখানে আক্রমণ করেছে কাকে? সোভিয়েত ইউনিয়নকে। এখন সোভিয়েত ইউনিয়ন তো লড়ছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এই যে পশ্চিমী রাষ্ট্র অর্থাৎ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে বলছে যে তোমরা ওই পশ্চিম ইউরোপেই একটা দ্বিতীয় রণাঙ্গন আর একটা যুদ্ধক্ষেত্র খোলো, যাতে এইদিকে যদি একটা যুদ্ধক্ষেত্র খোলো তাহলে এই জার্মানি ভয় পেয়ে যাবে, আমার ক্ষয়ক্ষতি একটু কম হবে। কিন্তু এক্ষেত্রে ওরা একটু দেরি করে ফেলে, অর্থাৎ পশ্চিম ইউরোপে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স একটু দেরি করে ফেলে সেই রণাঙ্গন খুলতে। সোভিয়েত ইউনিয়ন তাদের নিজের যে শক্তি ছিল সেই শক্তি দিয়েই জার্মানিকে হারায়। যখনই হারিয়ে ফেলে, তখন হারিয়ে দেয় মানে জার্মানিকে, তখনই ওই আমেরিকা কি করে, পশ্চিম ইউরোপে আরেকটা রণাঙ্গন, দ্বিতীয় রণাঙ্গন খুলে দেয়। তখন সোভিয়েতের মনে হয় আমি তোদের বললাম আর তোরা খুললি না, আর যেই আমি জিতে গেলাম আর তখন খুলে দিলি, তুই মানে আমাদের শত্রু। ক্লিয়ার? এই যে ব্যাপারটা এখানে সৃষ্টি হয়েছিল, বোঝা গেল? বোঝা গেল তো? তো এই অনীহা দেখা দিয়েছিল, তাই জন্য একরকম ঠান্ডা লড়াইয়ের পথ প্রসারিত করে এটাও। ওকে, নেক্সট কি আসছে? পূর্ব ইউরোপের সোভিয়েত সম্প্রসারণ। এই যে পূর্ব ইউরোপে আমরা একটা ছবি দেখি, ওকে, নিচে পূর্ব ইউরোপ বলতে এখানে নেই, সেই প্রথম দিকে আমরা দেখেছিলাম, দেখিনি, যাই হোক, আমরা পুরো ইউরোপকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা পশ্চিম ইউরোপ, একটা পূর্ব ইউরোপ। তো ওই যে ইউরোপের পূর্ব দিক, যেটা আমরা ধরে নিতে পারি, ওই পূর্ব ইউরোপে যতগুলো রাষ্ট্র ছিল সমস্ত রাষ্ট্রে কি করছিল, সোভিয়েত ইউনিয়ন নিজের প্রভাব বিস্তার করছিল, ওখানে সমাজতন্ত্র ছড়াচ্ছিল। এই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো লাগেনি, যে ও কেন, ও প্রভাব বিস্তার করছে মানে আমাদেরকে শেষ করতে চাইছে মনে হয়, না ও ক্ষতিকারক, ও জীবাণু, ওকে শেষ করতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র কি করে, বিভিন্ন ধরনের মানে কাজ করা শুরু করে যে সোভিয়েতকে আটকাতেই হবে, যেটাও এই ঠান্ডা লড়াইয়ের পথকে প্রসারিত করে। ঠিক আছে, নেক্সট পটসডাম সম্মেলন। ঠিক আছে, পটসডাম সম্মেলন কবে হয়েছিল জানো?
1945 সালে। এই পটসডাম সম্মেলনের মেন টার্গেট ছিল যে এই অক্ষ শক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অক্ষ শক্তি হেরে গেছিল, অক্ষ শক্তির মধ্যে যে রাষ্ট্রগুলো ছিল তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে, যে তারা কি হবে, তাদেরকে কি করা হবে, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে নাকি কোনো এক রাষ্ট্রের আন্ডারে রাখা হবে, এই যে জিনিসটা। তো এই সময় সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী মলোটোভের সঙ্গে অন্য যে তিনটে রাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা মত পার্থক্য দেখা দেয়। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন এক কথা বলছে আর এইদিকে অন্য তিন রাষ্ট্র আর এক কথা বলছে। এই যে মত পার্থক্য থেকেও আমরা একরকম বলতে পারি ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। ওকে, দেখো অনেকে এই পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূচনাকাল হিসেবে ধরে, আবার অনেকে ট্রুম্যান নীতি ও অনেকে ট্রুম্যান নীতিকে ঠান্ডা লড়াইয়ের সূচনা হিসেবে ধরে। ঠিক আছে, তোমাদের বই এই দুটোই পাবে, অপশান একসঙ্গে দেবে না কখনোই, আশা তো করা যায়, কিন্তু এখানেও কনফিউশন থাকার কিছু নেই। দুটো যদি একসঙ্গে দেয় তাহলে আমরা পটসডাম দেবো, আর যদি সিঙ্গেল সিঙ্গেল দেয় তো সিঙ্গেলই দেবো, তাই না? কিন্তু সাধারণত আমরা পটসডামটাই জেনে রাখবো, আর ট্রুম্যান নীতি অনেকে বলছে, এটাও জেনে রাখবো। ওকে, নেক্সট ঠান্ডা লড়াইয়ের কারণ দেখাচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা। দেখো 1947 সালের 12ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেস অর্থাৎ মার্কিন যে আইনসভা রয়েছে সেই আইনসভার যৌথ অধিবেশনে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যৌথ অধিবেশনে একটা বক্তৃতা দেয়, যেখানে বলে তুরস্ক এবং গ্রিস এর উপর থেকে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বা কমিউনিজমের প্রভাব কমানোর জন্য বা পুরো সরাসরি বাতিল করে দেওয়ার জন্য তারা তুরস্ক এবং গ্রিসকে হেল্প করবে অর্থনৈতিক সাহায্য দানের মাধ্যমে, সামরিক সাহায্য দানের মাধ্যমে। এই যে নীতিটা গ্রহণ করে, এই নীতি হচ্ছে ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই যে নীতি গ্রহণ করছে ওর বিরুদ্ধে, এটা জ্বালা ধরিয়ে দেয় সোভিয়েত ইউনিয়নের, বলছে তুই আমার বিরুদ্ধে এইসব কাজ করছিস। এটাও ঠান্ডা লড়াইয়ের তীব্রতাকে আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, অনেকে যদিও এই ঠান্ডা লড়াইয়ের সূচনা বলে এই ঘটনাকে, যদিও বলছে তারা, তারপরেও আমরা বললাম যে পটসডামকে বেশি গুরুত্ব দেব আমরা। যাই হোক, ঠিক সেই বছরই 1947 সালের 5ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা বক্তৃতায় যুদ্ধবিধ্বস্ত সমগ্র ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য প্রদানের একটা প্রতিশ্রুতি দেন, যেখানে বলে যে এই যে পুরো ইউরোপকে আমরা হেল্প করব, অর্থনৈতিক দিক থেকে সাহায্য দান করব। এই সাহায্য দানের উদ্দেশ্য কি? এই সাহায্য দানের উদ্দেশ্য ছিল যাতে সোভিয়েত বিরোধী একখানা জোট গঠন করতে পারে। ঠিক আছে, এটাই এই মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল, যেটা এই ঠান্ডা লড়াই এর মানে একটু আগুন দিয়ে দেয়, যে না আরেকটু জল ছিল, আরেকটু জল, বোঝা গেল? মনে রাখতে হবে এই মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1948-এ। ঠিক আছে, এটা প্রথম ঘোষণা হয় কবে? 1947-এর 5ই জুন, কিন্তু এটা কার্যকর হয় 1948 সালে। ক্লিয়ার? নেক্সট, পরস্পর বিরোধী জোট, এরা একে অপরের বিভিন্ন জোট গঠন করছিল, আমরা আগেও সেটা বলেছি, যেটা বলছে তুই জোট গঠন করছিস আমিও করছি, এই যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল। ওকে, নেক্সট, পারমাণবিক প্রতিরোধ। এই পারমাণবিক প্রতিরোধ বলতে কি বোঝাচ্ছে? পারমাণবিক প্রতিরোধ বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই যে দুখানা রাষ্ট্র দেখছো, ইউএসএ এবং ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, এদের যে এত অস্ত্রশস্ত্র, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা রয়েছে, এরা দেখাচ্ছে যে আমার কাছে আছে, তুই কিন্তু আগে আসিস না, আসলে কিন্তু আমিও কিন্তু ছুটতে পারি। এই যে পরমাণুর ক্ষমতা দেখিয়ে প্রতিরোধের সৃষ্টি করা একে অপরের বিরুদ্ধে, এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট, জার্মান সমস্যা। এই যে পটসডাম সম্মেলনের কথা আমরা বললাম না, যে অক্ষ শক্তির দেশগুলোর কি হবে, সেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল এই জার্মান, অর্থাৎ জার্মানের ভবিষ্যৎ কি হবে। এই জার্মানকে আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখি জিনিসটাকে আরো ভালো করে বোঝার জন্য। দেখো, এই যে জার্মান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই পুরো অংশটা নিয়ে জার্মান ছিল, জার্মানি যাকে আমরা বলছি। এই জার্মানিকে দুটো ভাগে ভাগ করে নিয়ে পূর্ব দিকের জার্মানির পার্টটা দেয়া হয় কাকে? সোভিয়েত ইউনিয়নকে, এবং পশ্চিম দিকের যে পার্ট, সেই পার্টটাকে দেয়া হয় ওই যে তিনটে রাষ্ট্র, যেখানে কে কে থাকছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, এদের হাতে তুলে দেওয়া হয়। ঠিক আছে, এই জার্মানিকে ভাগ করে। আবার এই যে জার্মানির সেই সময় যে
রাজধানী ছিল সেটা বার্লিন ছিল। এই বার্লিনটা পড়ে যায় কার দিকে, কার কাছে? এই সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ পূর্ব জার্মানির দিকে। এখন এক্ষেত্রেও এই জার্মানিকে ভাগ করা হয়, একটা করা হয় এই বার্লিনকে, অর্থাৎ ওই রাজধানীকেও ভাগ করছে, দুটো ভাগে ভাগ করলো, যার মধ্যে একটা হচ্ছে পূর্ব বার্লিন আর একটা হচ্ছে পশ্চিম বার্লিন। এই পূর্ব বার্লিনটা চলে যায় কার আন্ডারে? সোভিয়েত ইউনিয়ন, এবং পশ্চিম বার্লিনটা চলে যায় পশ্চিমী রাষ্ট্রগুলোর কাছে। ওকে, এখন মনে রাখতে হবে পশ্চিম বার্লিনটা কিন্তু অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়নের আন্ডারে পড়ছে না, কিন্তু ওর চারপাশে সোভিয়েত ইউনিয়নের এলাকা রয়েছে। অর্থাৎ যদি এই পশ্চিম জার্মানি থেকে কেউ যেতে চায় পশ্চিম বার্লিনে, তখন তাকে যেতে হবে সোভিয়েতের এলাকার উপর দিয়ে, তাই না? দেখো, এটাকে আমরা ম্যাপের বাইরে যদি বলি, এই এলাকাটা কি রয়েছে কার আন্ডারে? সোভিয়েত ইউনিয়ন। আর এই এলাকাটা হচ্ছে পশ্চিম ইউরোপ, ঠিক আছে, অর্থাৎ আমরা ধরে নিই ইউএসএর, ঠিক আছে। এখানে বার্লিন রয়েছে, এই জায়গায় বার্লিন রয়েছে, এই বার্লিনকে দুটো ভাগে ভাগ করেছে। এই ভাগটা হচ্ছে, এই যে কালার করছি, এই ভাগটা হচ্ছে ইউএসএর, আর এই লাল ভাগটা হচ্ছে কার? সোভিয়েত ইউনিয়নের। এখন এই এলাকাগুলোও তো সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ ইউএসএ যদি তার এলাকায় যেতে চায় সোভিয়েত ইউনিয়নের উপর দিয়ে যেতে হবে, তাই না? এখানেও সেম সিচুয়েশন তৈরি হয়েছে। ক্লিয়ার? এই জিনিসটাকে কেন বললাম? এই যে বার্লিন, এই বার্লিনে একটা ঝামেলা হয়। যেরকম 1948 সালে সোভিয়েত ইউনিয়ন বলে যে না, কারো যেতে দেবো না আমার এলাকার উপর দিয়ে। তো এই যে পশ্চিমী দেশগুলো, তারা তো এই ওয়েস্ট বার্লিনটা তাদের এলাকার মানুষদের দেখাশোনা তো তারা করবে। তো তারা যখন যেতে পারছে না, এখানে তো অভাবের সৃষ্টি হবে, মানুষ না খেতে পেয়ে মরবে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো শোনেনি, বোঝা গেল? তখন এরা কি করছিল? উড়োজাহাজে করে বা জেট প্লেনে করে তাদের খাবার পাঠানোর চেষ্টা করছিল। ফলে এদিকে তো রেগে যায় সোভিয়েত ইউনিয়ন, ফলে একটা প্রাচীর তৈরি করে দেয় অনেক উঁচু, যে যেতেই দেবো না কোনো রকম। প্রাচীরটা কবে তৈরি করে? 1961-তে। তোমার কি হলো? 1948-এ প্রথম অবরোধ করলো বার্লিন, তারপরে 1961-এ প্রাচীর তৈরি করে দিল, তাই না? তারপরে বিভিন্ন ঘটনাক্রমে 1989-এ সেই বার্লিনের জনগণ সেই প্রাচীর ভেঙে দিল, বোঝা গেল? বিভিন্ন ঘটনা হয়েছিল, সেই দিকে আমরা না যাই, জাস্ট এইটুকুনি বুঝে রাখো। আশা করছি এইটুকুনিতেই কাজ দিয়ে দেবে। তো বার্লিন অবরোধ কবে হয়? 1948-এ। কে করেছিল? রাশিয়া, তাই না? বার্লিন প্রাচীর নির্মাণ হয় 1961-তে, এটাও কোশ্চেন হতে পারে। আর বার্লিন প্রাচীর ধ্বংস হয় 1989-তে। ক্লিয়ার? নেক্সট, আমরা নেক্সট পার্টে যাব। এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, মানে যেটা অ্যাকচুয়ালি যেইটুকুনি পড়লে পুরো বিষয়টা বোঝা যেত, আমরা তো এইগুলো আলাদা আলাদাভাবে পড়ছি, তারপরেও আমরা একটু দেখে নিই। দেখো, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়, যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝবে, সময় পার্ট বাই পার্ট আসছে। ওকে, দেখো, এখানে আমরা টোটাল 8খানা ভাগে ভাগ করেছি, 8টা পর্যায়। তোমরা এক একটা বই এক একটা পাবে, কারণ এই পর্যায় নিয়ে বিভিন্ন তাত্ত্বিকের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। কেউ 1945 থেকে সরাসরি 1960 পর্যন্ত করে দিয়েছে, কেউ আরো ছোট ছোট ভাগ করেছে, পুরো 4 থেকে শুরু করে 8 ভাগে ভাগ করেছে, কেউ 4 ভাগে, কেউ 5 ভাগে, কেউ 6 ভাগে, কেউ 7, কেউ 8, কেউ আবার 9, এরকম ভাগ করেছে। যারা যত বেশি করেছে তারা তত ডিটেলসে বলার চেষ্টা করেছে ওখানে, ঠিক আছে? কিন্তু যে 4 ভাগে করেছে সে এমন করেনি যে মাঝখানে কিছু ঘটনা উড়িয়ে দিয়েছে। দেখা গেল সে অন্য ঘটনাগুলোকে এক জায়গায়, দুটো পর্যায়কে এক জায়গায় করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা এখানে 8টা পর্যায় দেখব, আমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে, দাদা আমার এই বইতে 4টে আছে, আমার বইতে 5টা আছে। এমন নয় যে পুরো ফিক্সড ভাগ রয়েছে বা ফিক্সড পর্যায় রয়েছে, এক একজন তাত্ত্বিক এক এক রকম ভাবে বলেছেন। কেউ 4টে বলেছে, কেউ 5টা, কেউ 6টা, কেউ 7টা, কেউ 8টা। আমরা 8টা পড়ছি, ঠিক আছে? প্রথম পর্যায় ছিল 1945 থেকে 49। এগুলো আমরা না দেখি, আমরা পরবর্তীতে যেহেতু দেখবো জিনিসটা, আমরা ফালতু সময় নষ্ট কেন করব? একবার এটাকে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো, যদিও আমরা প্রতিটা পর্যায় সম্পর্কে আমরা জানবো। ওকে, তো প্রথম পর্যায় দেখি, ঠিক আছে? প্রথম পর্যায় কবে ছিল? 1945 সাল থেকে 1949 সাল।
এই যে 1945 সালে যে পটসডাম সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে পশ্চিমী রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থাৎ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সঙ্গে এই যে এইদিকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটা বিরোধ বাধে। তাদের মতবাদের সঙ্গে একটা মত পার্থক্য দেখা দেয়। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী মলোটভ সে এক কথা বলছে, আর এইদিকে অন্য 3টে রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তারা আর এক কথা বলছে। এদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয় এই সময়, এবং পরবর্তীতে দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন প্রতিরোধের নীতি গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার উত্তরে সোভিয়েত ইউনিয়ন। আবার দেখা গেল সোভিয়েত ইউনিয়নও কিছু ক্ষেত্রে সে কিছু নীতি গ্রহণ করেছে যেটা মার্কিন বিরোধী। ক্লিয়ার হচ্ছে? আমরা দেখি কি কি নীতি গ্রহণ করেছিল। যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু পরিকল্পনা করেছিল, বেশ কিছু নীতি গ্রহণ করেছিল, যেটা প্রতিরোধের নীতি, যেটা 1946 সালে গ্রহণ করে। তারা এমন কোনো কাজ করছিল না যেটা সোভিয়েত বিরোধী নয়। ওদের কথা হচ্ছে সোভিয়েতকে আটকাতেই হবে, ও হচ্ছে ক্ষতিকারক, বিষ, এরকম একটা টাইপের ভাইরাসও, ওই ভাইরাসকে আমার আটকাতেই হবে। ক্লিয়ার? তো তার জন্য বিভিন্ন প্রতিরোধের নীতি গ্রহণ করছিল, বিভিন্ন সরকারি নীতি, এমন নীতি গ্রহণ করছিল যেটা ওর বিরুদ্ধে যাবে। বোঝা গেল? নেক্সট, ট্রুম্যান নীতি। 1947 সালে ওই 12 মার্চ মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে তুরস্ক এবং গ্রিসকে সাহায্য প্রদানের কথা বলে, সামরিক সাহায্য প্রদান, অর্থনৈতিক সাহায্য প্রদান, যাতে কি কমিউনিস্টকে প্রতিরোধ করা যায়, কমিউনিস্ট তথা সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করা যায়, তার প্রভাব আটকানো যায়, তাই না? এবং যখন কমিউনিস্ট বিরোধী হয়ে যাবে তখন কি হবে? এই তুরস্ক, গ্রিস সব আমার আন্ডারে আসবে, আমার কথা মেনে চলবে, তাই না? ইউএসএ তো এটাই ভাববে, তাই তো? সেই ট্রুম্যান নীতি একটা আসছে। পরবর্তীতে মার্শাল পরিকল্পনায় এর সম্পর্কেও আমরা বললাম। ন্যাটো, ন্যাটোর ফুল ফর্ম আসতে পারে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বেশ কিছু পশ্চিম ইউরোপের বেশ কিছু রাষ্ট্রকে নিয়ে 1949 সালের 4 এপ্রিল ওকে কি করে, এই ন্যাটো নামে একটা সামরিক জোট গঠন করে। এদের কথা ছিল, এখানে ন্যাটোই প্রথম 12টা রাষ্ট্র ছিল, পরবর্তীতে আরো বাড়ে। ঠিক আছে, কিন্তু এই ন্যাটোই বলা হয়, ন্যাটোর মূল নীতিতে বলা হয় আমরা এখানে যারা স্বাক্ষর করলাম তারা একে অপরকে কখনো আক্রমণ করব না। আবার বাইরের কোনো রাষ্ট্র যদি এই 12টার মধ্যে কোনো একটাকে আক্রমণ করে, বাকি 11টা মিলে কি করব? তার প্রতিরোধ করব, অর্থাৎ সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করব। এরকম একটা সামরিক জোট গঠন করে। ক্লিয়ার? যেটা একরকম আমরা বলতে পারি সোভিয়েতের বিরুদ্ধে, সোভিয়েতের অগ্রাসনকে হতে দিচ্ছিল না, সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে, ওকে বাড়তে দিচ্ছিল না। এবং এই সমস্ত কার্যকলাপের পরিপ্রেক্ষিতে তখন কি করে, সোভিয়েত বলছে আমি কাউকে থেমে থাকবো না। ঠিক আছে, তো 1947 সালে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো নামে বা কমিনফর্ম নামে একখানা জোট গঠন করে, যার উদ্দেশ্য ছিল যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রতিরোধের নীতি গ্রহণ করছে, আর্থিক সাহায্য প্রদানের কথা বলছে, তাহলে আমার কি করতে হবে, আমার এলাকার মধ্যে একটু যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ কমিউনিজমের অনুসারে যে সমস্ত রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্রের মধ্যে আমার কি করতে হবে, কানেকশনটা রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে, না হলে যদি চলে যাই ওদের রাষ্ট্রে। তার জন্য 1947 সালে সে কমিনফর্ম বা কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো নামে একটা সংস্থা গঠন করে। এবং পরবর্তীতে 1949 সালে মলোটোভ, ঠিক আছে, মলোটোভ কি করে, ওই এক্ষুনি বলছিলাম না মলোটোভ, সেই মলোটোভ কি করে, মার্শাল পরিকল্পনার বিকল্প হিসেবে বলছে মার্শাল পরিকল্পনার মাধ্যমে তুই কি করছিস, পশ্চিম ইউরোপকে হেল্প করছিস, তাই না? পশ্চিম ইউরোপের বিভিন্ন রাষ্ট্রকে, এবং এক কথায় কিছুটা পূর্ব ইউরোপেও তুই হেল্প করার চেষ্টা করছিস, কি আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে, এবং নিজের দিকে নিজের দলে টানার চেষ্টা করছিস, সেটা আমি হতে দেবো না। পূর্ব ইউরোপের যত দেশ আছে ওদেরকে আমি আর্থিক সাহায্য প্রদান করব বলে মলোটোভ পরিকল্পনা গ্রহণ করে ফেলে 1949 সালে। ওকে, একই সালে 1949 সালে কোমেকন গঠন করে কে, এই সোভিয়েত ইউনিয়ন। কি উদ্দেশ্যে, এই যে বিভিন্ন রাষ্ট্র যেগুলো রয়েছে, অর্থাৎ এই পূর্ব ইউরোপের যে কমিউনিজমের অনুসারী যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোকে আর্থিক এবং রাজনৈতিক দিক থেকে সংহতি বৃদ্ধির জন্য, ঠিক আছে, তাদের সম্পর্ক ভালো করার জন্য এই কোমেকন বা কাউন্সিল ফর
মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে একখানা সংস্থা গঠন করে। এই যে একে অপরের মধ্যে যে সংস্থা গঠনের প্রতিযোগিতা, তারপরে নিজেদের ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা, যেটা ঠান্ডা লড়াইয়ের পথকে প্রশস্ত করে দেয়। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে যাব। দ্বিতীয় পর্যায় 1949 থেকে 1953। ঠিক আছে, এই সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এতক্ষণ প্রথম পর্যায়ে ঠান্ডা লড়াইটা ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ে ঠান্ডা লড়াইটা এশিয়ার মধ্যে চলে আসলো। চীন কোরিয়া এশিয়ার মধ্যে পড়ছে, তাই না? এশিয়ার দেশ। এখন চীনে যেই টিম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন যেই প্রভাব বিস্তার করতে পারবে, তার জন্য এশিয়ার মধ্যে তার মতাদর্শ ছড়ানোর জন্য খুব উপকার হবে। ঠিক আছে, তো এখানে একটা মজার বিষয়, 1947 সাল থেকে এখানে দুখানা দলের, চীনের দুখানা দল, একটা হচ্ছে কুওমিন্তাং দল, আর একটা হচ্ছে পিপলস পার্টি অফ চায়না। এই দুখানা দলের মধ্যে একটা লড়াই হচ্ছিল। এখন এই যে ধরো আমরা এখানে পুরো নামটা লিখলাম না, এ দল আর একটা হচ্ছে বি দল। এই বি দলের নাম কি? বি দল হচ্ছে ওই যে পিপলস পার্টি অফ চায়না, আর এ দলের নাম হচ্ছে কুওমিন্তাং। ঠিক আছে, এই যে কুওমিন্তাং দলের যে প্রধান চিয়াং কাই শেক, ঠিক আছে, আর এইদিকে পিপলস পার্টি অফ চায়না এর যে প্রধান মাও জেদং, এদের মধ্যে একটা লড়াই হচ্ছিল যে কে সরকার প্রতিষ্ঠা করবে। ঠিক আছে, একটা জিনিস এখানে বলে রাখি, এই কুওমিন্তাং দলের যে নেতা ছিল সে সাপোর্টার ছিল ইউএস এর, এবং মাও জেদং সে সাপোর্টার ছিল সোভিয়েত ইউনিয়নের। ওই যে আমরা আগে দেখলাম দুখানা যেই গৃহযুদ্ধ হচ্ছে, দুজন দুখানা দলের সাপোর্ট করে যাচ্ছে। ঠিক আছে, তো 1949 সালে কি হয়, এই মাও জেদং পিপলস পার্টি অফ চায়না সে গণপ্রজাতান্ত্রিক চীনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে ফেলে, এবং এই যে চিয়াং কাই শেক অর্থাৎ কুওমিন্তাং দলের যে নেতা, সে পালিয়ে যায় তাইওয়ান নামে একটা জায়গার। ঠিক আছে, এখন এই সময় ইউএসএ একে সাপোর্ট করা শুরু করে আরো বেশি করে এই কুওমিন্তাং দলের নেতাকে চীনের অ্যাকচুয়াল সরকার হিসেবে স্বীকৃতি দেয়, আর এইদিকে সোভিয়েত ইউনিয়ন একে সরকার হিসেবে স্বীকৃতি দেয়। এই যে নিজের এই দুখানা দলের মধ্যে আবার লড়াই, বুঝতে পারছো তো? এরকম লড়াই হওয়া শুরু করে, যেটা ঠান্ডা লড়াইয়ের পথে আরো এক ধাপ আগিয়ে দেয়। ক্লিয়ার? আমরা এটা আর ডিটেলসে গেলাম না, আরো ডিটেলসে যাওয়া যেত কিন্তু না যাই। ওকে, নেক্সট আসছে কোরিয়ার যুদ্ধ। 1948 সালে কোরিয়ার যে অভ্যন্তরীণ কারণে কোরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উত্তর কোরিয়া, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যে কিনা এই সোভিয়েতের সাপোর্টার ছিল, অর্থাৎ কমিউনিজমের অনুসারী ছিল, আর এই দক্ষিণ কোরিয়া এ আবার ইউএস এর সাপোর্টার ছিল, পুঁজিপতির অনুসারী। তো এটা 1948-এ ভাগ হয়েছিল। কি? একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আর একটা হচ্ছে নর্থ কোরিয়া। ঠিক আছে, এখন এই দুটো একটু মনে রাখবে, এখানে আমরা বিষয়টাকে আরো ভালো করে বুঝবো। 1950 সালে কি হয়, এই যে নর্থ কোরিয়ার লোক সাউথ কোরিয়ায় আক্রমণ করে দেয়। এখন এই সাউথ কোরিয়া আমেরিকারকে বললে, ওগো হ্যালো, এই দেখো আমারে আক্রমণ করে দিয়েছে। তখন আমেরিকা সম্মিলিত জাতিপুঞ্জের যেহেতু একজন সদস্য ছিল, সে সম্মিলিত জাতিপুঞ্জে একখানা নতুন নীতি পাশ করিয়ে ফেলে। কিভাবে? কি নীতি? শান্তির জন্য ঐক্যের প্রস্তাব বলে একটা নীতি সে ওখানে পাশ করিয়ে ফেলে। কবে? 1950 সালের 3 নভেম্বর পাশ করিয়ে ফেলে। তারপরে এখন এদের মধ্যে একটা লড়াইটাকে নষ্ট করতে হবে, থামাতে হবে। তো মার্কিন সেনা অর্থাৎ মার্কিন সৈন্য একে হেল্প করার জন্য এর থেকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াকে বাঁচানোর নামে সৈন্য পাঠিয়ে দেয় কার কাছে? সাউথ কোরিয়ার কাছে। তারপরে লড়াই শুরু হয় আবার। আর এইদিকে সাউথ কোরিয়া যেহেতু কমিউনিজমের অনুসারী, সোভিয়েত ওই দিক থেকে একটু ঢুকে যায়। বোঝা গেল? ফলে এই যে বিষয়টা, এদের মধ্যে আবার সম্পর্কের তিক্ততা বাড়ে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা তৃতীয় পর্যায়ে যাব। তৃতীয় পর্যায়ে খুব ইন্টারেস্টিং বিষয়, 1953 থেকে 1959 পর্যন্ত সময়কাল। ওকে, এখানে বেশ কয়েকটা ঘটনা ঘটে। এটাকে একরকম আমরা বলতে পারি একটা নতুন পর্যায়ের সৃষ্টি করে, ঠান্ডা লড়াইয়ের একটা অন্যরকম গতি দেয়। এই তৃতীয় পর্যায়টা ঠান্ডা লড়াইয়ের বিবর্তনের ধারার একটা অন্যতম গতি দেয়। সেই জিনিসটা আমরা দেখে নিই একটু, তাই না? আর হ্যাঁ, আমরা একটু শর্টে যাব,
ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো 1953 সালে সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপ্রধান ছিল স্ট্যালিন, সেই স্ট্যালিন মারা যায় এবং তার জায়গায় নিকিতা ক্রুশ্চেভ নামে একজন তার জায়গায় বসে, অর্থাৎ সে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান। যখন নিকিতা ক্রুশ্চেভ রাষ্ট্রপ্রধান হয়, তখন তাদের যে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক রীতিনীতি কিছুটা পরিবর্তন হয়। তাদের যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে প্রতিরোধের নীতি ছিল সেটা কিছুটা হালকা করে। সে তার ইচ্ছা ছিল যে একটু আমি শান্তভাবে চলবো, ঠিক আছে। সে কি করছিল, নতুন স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে পড়ে থাকে না। বোঝা গেল, এই সমস্ত বেশ কিছু নীতি সে পরিবর্তন করে। কিন্তু এই যে সোভিয়েতের নীতি কিছুটা শিথিল হলেও মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমী জোটের প্রতিরোধের নীতি কোনো রকম কি হয়নি, শিথিল হয়নি। বোঝাতে পারছি কথাটা? তো শিথিল হচ্ছে না। আবার সেই সময় কিছু ঘটনা ঘটে গেছে, যেরকম ইন্দোচীন বিরোধ, তারপরে সুয়েজ সংকট, হাঙ্গেরির বিদ্রোহ, এরকম বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো তাদের সম্পর্ককে আরো ভাঙন ধরাচ্ছিল। এইদিকে সোভিয়েত তো একটু চেষ্টা করছিল যে না আমি একটু ভালো হয়ে যাব, কিন্তু বলছে তোকে আমি হতে দেবো না, মার্কিন যুক্তরাষ্ট্র। বোঝা গেল? কিন্তু ও যদি একটু শান্ত হয়ে যেত, এখানেই ঠান্ডা লড়াই শেষ হয়ে যেত। তো এই সময় সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন কাজ করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক জোট এবং অন্যান্য চুক্তি করা শুরু করে, ঠিক আছে। যেরকম আনজুস চুক্তি করেছিল 1951 সালের 1 সেপ্টেম্বর। মনে রাখো, এই আনজুসের সদস্য কে কে ছিল? 3 জন সদস্য। এ থেকে অস্ট্রেলিয়া, এনজেড থেকে নিউজিল্যান্ড, ইউ থেকে ইউএসএ, এস থেকে সিকিউরিটি। ওকে, যাই হোক, আনজুস চুক্তি করে। তারপরে এছাড়া সিয়াটো নামে 1954-তে 8ই সেপ্টেম্বর সিয়াটো নামে একটা সামরিক জোট গঠন করে। তারপরে সেন্টো 1955-তে, মেডো 1955-তে গঠন করে। এবং এই যে সমস্ত জোটের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ওয়ারস চুক্তি করেন 1954 সালের 14ই মে। বলছে তুই অতগুলো জোট গঠন করেছিস সামরিক জোট, আমার একটাই যথেষ্ট, এরকম ভেবে সেও একটা তৈরি করে দেয়। এই যে জোট গঠন হচ্ছে, এটাও ঠান্ডা লড়াইয়ের পথকে প্রসারিত করেছে। ঠান্ডা লড়াই তো চলছে এখন এদের মধ্যে, তাই না? এই যে ব্যাপার, বিষয়টা আগুনটা আরো বাড়িয়ে দিল। ক্লিয়ার? নেক্সট, চতুর্থ পর্যায়ে 3খানা ঘটনা হয়েছিল 1959 থেকে 62-র মধ্যে, যেটা একরকম বলতে পারি কিছু কিছু জিনিস, যেরকম কিউবার সংকটটা একটু তাদের সম্পর্ককে ভালো করেছিল। যেরকম আমরা এক এক করে ঘটনা দেখি। U2 এর বিমান ঘটনা 1960 সালে U2 নামে একখানা বিমান, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, গুপ্তচর বিমান। সে সোভিয়েত এলাকায় ঘুরে ঘুরে দেখছিল, ছবি তুলছিল যে ও কি করছে, সেগুলো আমি নিয়ে যাব, ঠিক আছে। তো সোভিয়েত ইউনিয়ন কি করে, গুলি করে ওরে ফেলে দেয় নিজের এলাকাতেই। এখন সোভিয়েতের সন্দেহ হয় যে শালা আমার পেছনে পেছনে এই করে বেড়াচ্ছিস, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস, গুপ্তচর প্লেন পাঠাচ্ছিস, যা বেরো, তোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। এইরকম একটা সিচুয়েশন। ওকে, নেক্সট, কঙ্গো সমস্যা 1960 সালে। বলছে 1960-এ কঙ্গের যে গৃহযুদ্ধ চলছিল, একটা টিমকে সোভিয়েত সাপোর্ট করছে আর একটা টিমকে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করছে, করে একে অপরের বিরুদ্ধে লড়াই করা শুরু করছে। লড়াই বলতে কি, সাপোর্ট করে, অন্যকে সাপোর্ট করে লড়াই, যে আমি তোর বিরুদ্ধেই আছি, এরকম একটা ব্যাপার। এছাড়া কিউবার সংকট 1962 সালে। কিউবার সংকটে আমরা বলতে পারি কিছু ক্ষেত্রে একটা পুরো ঘটনা, একটা পুরো গল্প। সেই দিকে আমরা না যাই, আমরা শুধু এইটুকুনি মনে রাখি কিউবাকে সোভিয়েত ইউনিয়ন হেল্প করছিল, ঠিক আছে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে, এছাড়া ওখানে ক্ষেপণাস্ত্রের শিবির তৈরি করে। কিন্তু আমেরিকার এটা পছন্দ হয়নি। তখন আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের একটা চুক্তি হয় যে তুমি ওখান থেকে সরিয়ে নাও, তোমার সঙ্গে আমি ভালো মতো থাকবো, ঠিক আছে। তখন সোভিয়েত ইউনিয়ন বলে যে ঠিক আছে, আমি ওখান থেকে ক্ষেপণাস্ত্র বা যাই বলো আমি ওকে হেল্প করবো না, আর সরিয়েও নিয়ে আসবো না, সরিয়ে নেব, ওই আমার ক্ষেপণাস্ত্রকে যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটি আমি সরিয়ে নেব। কিন্তু তোমাকেও একটা কাজ করতে হবে, তোমাকে কথা দিতে হবে যে তুমি কখনো কিউবাকে আর আক্রমণ করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ঠিক আছে, আমি আর কিউবাকে আক্রমণ করব না। এই যে মেনে নিল, এটা আমরা বলতে পারি যে দাতাতের শুরু হলো। দাতাত বলতে দাতাত কথার অর্থ হচ্ছে পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ আগে বন্ধুত্ব ছিল, খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, আবার পুনঃপ্রতিষ্ঠা করছে, ঠিক আছে। এই কিউবার 1962 সালের কিউবার যে ব্যাপারটা হয়েছিল, কিউবার সংকটের কারণে এদের মধ্যে একটা সম্পর্ক শিথিল হয়।
ঠিক আছে, চতুর্থ পর্যায়েও গেল। নেক্সট পঞ্চম পর্যায়ে আমরা বললাম যে 1962-তে কি হয়ে গেল, যে তাদের মধ্যে একটা সম্পর্ক ভালো হওয়া শুরু করলো, তাই না? তো এই পঞ্চম পর্যায়ে অর্থাৎ 1962 থেকে 69-এর মধ্যে তারা নিজেদের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাকে কমানোর চেষ্টা করলো, তারা নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করলো। তো এখানে তারা 1963 সালের 5ই আগস্ট কি করে, পিটিবিটি বা আমরা বলতে পারি পার্সিয়াল টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ আংশিক পরমাণু পরীক্ষা রোধ চুক্তির নামে একটা চুক্তি করে, যে তুমি মানে পরীক্ষা করবে না কিছু কিছু জিনিস, কিছু কিছু পারমাণবিক বোমা তুমি পরীক্ষা করবে না নতুন ভাবে, আমিও করব না, এরকম একটা চুক্তি তারা করে। এছাড়া হটলাইন প্রতিষ্ঠা করে 1963 সালে, তারা দুটো রাষ্ট্রের মধ্যে একটা হটলাইন প্রতিষ্ঠা করে। এই হটলাইনটা কি জিনিস, এই হটলাইন হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম, যাতে ধরো কোনো কারণে দুটো রাষ্ট্রের মধ্যে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কোনো বিষয় হবে, তখন যাতে দ্রুত যোগাযোগ করা যায়। এটা কোনো টেলিফোন নয়, ফোনের মাধ্যমে নয়, বা বলতে পারো এমন যোগাযোগ ব্যবস্থা যেখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি, যাতে লিক না হয়ে যায়। এছাড়া অনুবাদের একটা ব্যাপার ছিল, কারণ রাশিয়ান ভাষায় কি সোভিয়েত ইউনিয়ন কথাগুলো পাঠাতো, সেটা ওখানে গিয়ে ট্রান্সলেট হয়ে ইংরাজিতে যেত। এই যে একটা হটলাইনের ব্যাপার করে, এবং সেগুলো যাতে সুরক্ষিত থাকে, মেসেজগুলো যাতে লিক না হয়ে যায়, এই যে ব্যাপারটা সৃষ্টি করেছিল একটা যোগাযোগ মাধ্যম, এটাকেই হটলাইন বলছে। ওকে, নেক্সট আসছে 1968-র ঘটনা, চেকোস্লোভাকিয়ার যে ঘটনা ছিল। চেকোস্লোভিয়ায় কি হয়েছিল দেখো, এই চেকোস্লোভাকিয়াতে 1968 সালে সোভিয়েত ইউনিয়ন কিছু সেনাবাহিনী পাঠায়, যে ওখানে ওর প্রভাব বিস্তারের জন্য, যেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ হলো না, যার ফলে এদের মধ্যে আবার উত্তেজনার কিছুটা দানা বেঁধে গেল। এক সম্পর্ক এই কিছুক্ষণ আগে ঠিক হচ্ছিল, ঠিক আছে, 63-র দিকে, ঠিক আছে, আবার 68-তে ওরা আবার সেই আগের পথে চলে যাচ্ছে, বোঝা গেল, যেটা পছন্দ নেই, ফলে তাদের মধ্যে আবার সম্পর্ক একটু খারাপ হলো। আবার 1968 সালে তারা আবার একটু চেষ্টা করলো যে না, কমাই, আর ভালো লাগছে না। 1968 সালে নন প্রলিফেরেশন ট্রিটি, অর্থাৎ পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি করে, মানে তারা তাদের পারমাণবিক অস্ত্র বেশি বাড়াতে পারবে না, এই যে একটা চুক্তি করে তারা 1968 সালে, যেটা তাদের সম্পর্ক আবার সে আগের জায়গায় আনার চেষ্টা করে, যে পুরনো বন্ধুর পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে। ক্লিয়ার? নেক্সট আমরা আসছি ষষ্ঠ পর্যায়ে বেশ কিছু ঘটনা ঘটে, যেরকম আমরা বলছিলাম না যে তারা কিছুটা চেষ্টা করছিল যে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করার, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা এই যে ষষ্ঠ পর্যায়কে তারা বলছে ঠান্ডা লড়াইয়ের আবার একটা নতুন পর্যায়ে চলে আসলো, যেখানে এই ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে একটা নতুন উত্তেজনার সৃষ্টি হয়। কেন? যেরকম মার্কিন চীন সম্পর্ক বলতে আমরা দেখেছিলাম প্রথম দিক থেকেই মার্কিন এবং চীনের একটা শত্রুতা রয়েছে, কিন্তু বিভিন্ন কারণবশত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তারা একসঙ্গে থাকবে, তারা কোনো ঝামেলা করবে না, শান্তিপূর্ণভাবে থাকবে বলে ঠিক করে। এই জিনিসটা চীন মেনে নেয়নি, কিন্তু পরবর্তীতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র চীনে ঘুরতে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান চীনে ঘুরতে গেছে, ওর সঙ্গে চুক্তি করে নিয়েছে, নিয়ে এদের সম্পর্ক ভালো করে নিয়েছে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে কি হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আবার সেই মতপার্থক্য তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে। এখন কথা হচ্ছে ঠান্ডা লড়াই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কি সম্পর্ক? দেখো, বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আমরা ভারতবর্ষ তাদেরকে হেল্প করি, তাই না? ফলে ভারত আর পাকিস্তানের মধ্যেও একরকম লড়াই বেঁধে যায়। তখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, তারা পাকিস্তানকে সাহায্য করা শুরু করে, আর এইদিকে রাশিয়া বা আমরা বলতে পারি সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সাহায্য করা শুরু করে। ফলে এই দুই পক্ষের মধ্যে আবার একখানা বিরোধের দেখা দেয়। ক্লিয়ার? নেক্সট, মিশর সিরিয়া বনাম ইসরায়েল যুদ্ধ 1973 সালে মিশর ও সিরিয়া একসঙ্গে যখন ইসরায়েল আক্রমণ করে, তখন ইসরায়েলের সপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়ায় এবং মিশর সিরিয়ার সপক্ষে সোভিয়েত ইউনিয়ন দাঁড়িয়ে আবার নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে, বা মতপার্থক্য নট অনলি মতপার্থক্য, সঙ্গে নিজেদের বিরোধ, নিজেদের মধ্যেকার দূরত্ব আবার বৃদ্ধি করে। নেক্সট হচ্ছে ইথিওপিয়ার গৃহযুদ্ধ, এখানেও দুখানা টিম সাপোর্ট করে। অ্যাঙ্গোলার গৃহযুদ্ধে সেখানেও সেম, দুটো টিম সম্পর্ক আবার
সেই আগের মতো হয়ে গেল, তাই না? তো এই সময় একটা আমরা বললাম 1972 সালে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, মানে এই পর্যায়ে দেখো, এই পর্যায়ে তাদের সম্পর্ক একটু তিক্ত, কিন্তু ওর মধ্যে একটু শান্তির একটা খোঁজ আমরা বলতে পারি। এই সল্ট ওয়ান বা সল্টের পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি, অর্থাৎ অস্ত্রর যে কমানোর যে ব্যাপারটা। তো তারা 1972 সালে পারমাণবিক অস্ত্র কমানোর দিকে মনোযোগ দেয়, একরকম আমরা বলতে পারি। তোমাদের ঘটনাগুলো মনে রাখবে, তোমরা ঘটনাগুলো মনে রাখো, না হলে গোলাবে কিন্তু। পর একটু মনে রাখো, স্টেপ 1 2 3, অর্থাৎ পর্যায়, ফার্স্ট পর্যায়, সেকেন্ড পর্যায়, এইভাবে একটু মনে রাখো। যাই হোক, সেই সময় কি করে, সল্ট ওয়ান স্বাক্ষর করে দুখানা রাষ্ট্র। ওকে, নেক্সট আমরা সপ্তম পর্যায়ে যাব। সপ্তম পর্যায়ে দুখানা সমস্যা হয়, দুখানা সমস্যার দিকেই আমরা তাকাবো। তার আগে ওই যে সল্ট ওয়ান স্বাক্ষর হয়, আবার পরবর্তীতে আরেকটা করে 79-এ, 1979-তে, ঠিক আছে, সল্ট টু স্বাক্ষর করে কে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, যাতে তাদের যে পারমাণবিক অস্ত্রগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা যায়। তারা করেও ছিল, একাধিক অস্ত্র তারা ধ্বংস করে নিজেরা। ওকে, তার জন্য এই চুক্তি তারা করে। ক্লিয়ার? দেখো, আফগান সমস্যা হয়েছিল 1979-তে, ঠিক আছে, 1979 সালের দিকে। এখানেও আফগানের মধ্যেও দুখানা টিম ছিল, গৃহযুদ্ধ চলছিল, যেখানে একটা টিমকে সোভিয়েত হেল্প করছিল আর একটা টিমকে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে তাদের সম্পর্কে একটা তিক্ততা বাড়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তারকা যুদ্ধ বা স্টার ওয়ার। ওকে, 1983-তে, ওকে, এত সালের দিকে কি এই তারকা যুদ্ধের একটা কর্মসূচি নেয়। তারকা যুদ্ধটা কি জিনিস? অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে, মানে মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে শত্রুর যে পারমাণবিক বোমা টোমা রয়েছে সেগুলো নষ্ট করা। সে আক্রমণ করলো, ওপর থেকেই স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে নষ্ট করে দেওয়ার যে ব্যাপারটা, এই তারকা যুদ্ধের, সেটাকে আমরা অ্যাকচুয়ালি তারকা যুদ্ধ বলছি। সেটা ঠান্ডা লড়াইয়ের সময় ব্যবহার করার একটা পরিকল্পনা গ্রহণ করেছিল, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে সেটা পরবর্তীতে কার্যকর হয়নি, তার কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণে ব্যয়বহুল ছিল। এই যে পরিকল্পনা করা হয়েছিল, এর জন্য দুখানা দেশের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু এটা 1985 পর্যন্ত গেল। এর পরবর্তীতে 1985 থেকে 91 সালের মধ্যে আবার ব্যাপক পরিবর্তন ঘটে এই তাদের সম্পর্ক আবার ভালোর দিকে যায়। কারণ এই সময় সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপ্রধান, তার নাম হচ্ছে গর্বাচেভ। এক মিনিট, গর্বাচেভ, হাতের লেখা খারাপ, ক্ষমা প্রার্থী আমি। এই গর্বাচেভ কি করে, সে দুখানা নীতি তৈরি করে, একটা হচ্ছে পেরেস্ট্রোইকা আর একটা হচ্ছে গ্লাসনস্ট। ওকে, পেরেস্ট্রোইকা কি জিনিস? পেরেস্ট্রোইকা বলতে পুনর্গঠন বা পুনঃপ্রতিষ্ঠা। একরকম আমরা বলতে পারি এই যে শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করার কথা ভাবেন গর্বাচেভ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের। আর একটা গ্লাসনস্ট হচ্ছে মুক্তমনা বা মুক্ত হওয়া, ঠিক আছে, সবাইকার স্বাধীনতা রয়েছে, যে যার মতামত প্রকাশ করতে পারবে, এরকম একটা ব্যাপার। গর্বাচেভ সে এক কথায় শাসন ব্যবস্থায় একটা বিপ্লব নিয়ে চলে আসে এবং অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে, যেটা খুব প্রভাব ফেলে এই যে ঠান্ডা লড়াইয়ের অবসানের দিকে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো করার ক্ষেত্রে। ক্লিয়ার? এছাড়া পরবর্তীতে দেখা যায় 1987 সালে আইএনএফ এবং 1991 সালে স্টার্ট ওয়ান যে চুক্তি, সেগুলো সংগঠিত করে। এই যে 1987 সালে আইএনএফ চুক্তির মাধ্যমে প্রায় 2692টার কাছাকাছি অস্ত্র ধ্বংস করে, পারমাণবিক বোমা ধ্বংস করে, ঠিক আছে। এই চুক্তিটা হয়েছিল গর্বাচেভ এবং মার্কিন রাষ্ট্রপতি রেগনের মধ্যে। ওকে, পরবর্তীতে 1991 সালের 31শে জুলাই গর্বাচেভ এবং জর্জ বুশ, মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মধ্যে একখানা চুক্তি হয় 1991 সালে, সেটা হচ্ছে স্টার্ট ওয়ান, START, অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। ওকে, এই নামে একখানা চুক্তি করে, যেটি কার মধ্যে হয়েছিল? মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচেভের মধ্যে। এবং আমরা বলতে পারি এই 1991 সালে এই চুক্তি হলো এবং পরবর্তীতে এই যে এদের দুজনের একটা সম্পর্ক ভালো হলো,
ভালো সম্পর্ক তৈরি হলো। এবং এই সময় এই সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিভিন্ন রাষ্ট্র ছিল, তারা স্বাধীনতার দাবি করলো এবং তারা এক এক করে স্বাধীন হওয়া শুরু করলো এবং এই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেল 1991 সালে। এই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে কি পতন হয়ে গেল? ঠান্ডা লড়াইয়েরও পতন হয়ে গেল, ঠান্ডা লড়াইয়েরও অবসান হয়ে গেল। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণটা আমরা একটু আলাদাভাবে দেখব। ঠিক আছে, যাই হোক, এইবার আমরা দেখব ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ, তারপরে কিছু প্রভাব দেখব, দেখে আজকের ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, এবার ঠান্ডা যুদ্ধের অবসানের কারণ, তাই না? প্রথম কারণ, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক সংকট। সোভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক সংকট কিভাবে? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে কি সে তার সামরিক শক্তি বাড়াচ্ছে, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে কম ক্ষতি হয়েছে, কারণ সে অনেক পরে যোগদান করেছে। আবার এদিকে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছিল তাদের কাছে অস্ত্র বিক্রি করে সে অনেক বড় লোক হয়ে গেছে আরো, তাই না? ফলে সে তার সামরিক শক্তি বাড়াতে অনেকটাই সমর্থ, তাই না? সে এতটা বেশি সামরিক শক্তি বাড়িয়ে ফেলেছিল, তার সঙ্গে সোভিয়েত ইউনিয়ন পাল্লা দিতে গিয়ে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে। ওকে, এছাড়া সেখানে কৃষিকাজ থেকে যে ইনকামটা আসতো সেই ইনকামটাও বন্ধ হয়ে গেছিল, অনেকটাই কমে গেছিল, যার ফলে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে হয়, ফলে কিছুটা পিছিয়ে আসতে হয়। বোঝা গেল? এছাড়া গর্বাচেভের যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, ওই যে পেরেস্ত্রয়িকা, তারপরে গ্লাসনস্ট, তাই না? এই যে দুখানা নীতি সে বলেছিল, নীতির কথা বলেছিল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংস্কার, নট অনলি এই দুটো, আরো অনেক কিছু কাজ করেছিল, সেগুলোর কারণেও এই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। তোমাদের কাছে একটা কোশ্চেন, যে গর্বাচেভের যে রাজনৈতিক সংস্কারের কথা বললাম, যার মধ্যে দুখানা নীতির কথা বললাম, একটা হচ্ছে পেরেস্ত্রয়িকা আর একটা হচ্ছে গ্লাসনস্ট, এই দুটো কি জিনিস আমি একবার বলেছি ছোট করে, তারপরেও তোমরা একটু সুন্দরভাবে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সুন্দরভাবে লিখে কমেন্ট করে জানাও, এটা তোমাদের HW। ওকে, নেক্সট, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন। ওই যে 1989-তে বার্লিন প্রাচীর ধ্বংস হলো, তারপর থেকে পূর্ব ইউরোপের বিভিন্ন রাষ্ট্র তারা স্বাধীনতা চাইছিল, তারা সোভিয়েত থেকে আলাদা হতে চাইছিল। তারা এই ঠান্ডা লড়াইয়ের সময় যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, তাদেরকে ভয়ে ভয়ে রাখছিল। তারা বলছে আমরা আর এই ভয়ের মধ্যে থাকতে পারবো না। ফলে তারা বিপ্লব শুরু করছিল, যেটাও একটা ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ। ওকে, নেক্সট, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন। অর্থাৎ এই যে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার বেশ পরিবর্তন ঘটছিল, বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি চালু হচ্ছিল। আর এদিকে সোভিয়েত ইউনিয়ন তো সে কেন্দ্র যা বলবে তাই, তাই না? মুক্ত বাজার অর্থনীতি, বাইরে থেকে এসে কেউ ইনভেস্ট করবে, কোনো কোম্পানি খুলবে, এরকম কোনো ব্যাপার নেই, কেন্দ্র সরকার যা বলবে সেটাই হবে, এরকম সোভিয়েত ইউনিয়নে প্রচলিত ছিল। ফলে এই যে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা পাল্লা দিয়ে উঠতে পারেনি, এটাও একরকম অবসানের কারণ। ওকে, নেক্সট হচ্ছে জনগণের মনোভাব। জনগণের মনোভাবের পরিবর্তন হওয়া শুরু করে, যে এই পরিস্থিতির মধ্যে আমরা ভয়ে ভয়ে থাকতে পারছি না, আমরা আর স্বাধীনতা চাই, আমরা আলাদা রাষ্ট্র চাই। ঠিক আছে, তোমরা এরকম নিজেদের মধ্যে লড়ছো, আমরা তো ভয় থাকছি, এই যে ব্যাপারগুলো। নেক্সট, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবি। এবং এই সময় এরকম হয়েছিল যে প্রতিটা জাতি সে নিজে স্বাধীন হতে চাইছিল। আমরা আগেও বিভিন্ন কথার মধ্যে বললাম কথাটা, কিন্তু শব্দটা ইউজ করিনি, বাট এটাই তো মিনিং বেরোচ্ছে, যে তারা স্বাধীন হতে চাইছে, তারা স্বজাতি শাসন করতে চাইছে, নিজেরা শাসন করতে চাইছে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, তাই না? যাই হোক, তো এই কারণেও অবসান হচ্ছে। এছাড়া মার্কিন বিদেশ নীতি, মার্কিন যুক্তরাষ্ট্র এমন এমন বিদেশ নীতি তৈরি করছিল যার সঙ্গে পাল্লা দেওয়া কিছুটা হলেও কঠিন হচ্ছিল, কারণ অর্থনৈতিক দিক থেকে মন্দা, তারপরে হচ্ছে গর্বাচেভের যে বিভিন্ন রাজনৈতিক সংস্কারের নীতি, এছাড়া এমন এমন কৌশল এই মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করছিল, যেটা পাল্লা দিয়ে উঠতে পারছিল না। ঠিক আছে, ওই প্রথমের দিকে একটা কথা বললাম, যে সামরিক শক্তি এতটা বাড়িয়ে ফেলছে যে অর্থনৈতিক দিক থেকে সে যেন আগে আগাতেই পারছে না, সেই অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে আছে, সেই তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন, তাই না? ফলেও একরকম আমরা বলতে পারি ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণ এটা। নেক্সট, দুই মহাশক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দেখো, দুই মহাশক্তি ভাবছিল যে আমরা তো যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করছি, এই করছি, কিন্তু আমরা তো যুদ্ধ করছি না। ফলে এই যে খরচগুলো করছে, এগুলো তো ফালতু খরচ। যখন দুই শক্তি বুঝতে পারলো, আর কি বলবো, এটাও একটা অবসানের কারণ। নেক্সট, ঠান্ডা যুদ্ধের প্রভাব। দেখো, ঠান্ডা যুদ্ধ হবে আর প্রভাব পড়বে না, যে কোনো জিনিসের একটা প্রভাব তো থাকে, এরও বেশ কিছু প্রভাব ছিল। যেরকম দ্বিমেরু ব্যবস্থার উদ্ভব হয়, অর্থাৎ দুখানা জোটে ভাগ হয়ে যায়, তাই না? দুই মেরুতে ভাগ হয়ে যায়। একখানা হচ্ছে পুঁজিপতি জোট আর একটা সমাজতান্ত্রিক জোট।
এই যে দুজনের চিন্তাভাবনা আলাদা, তারা চেষ্টা করছে পৃথিবীকে দুটো ভাগ করব, এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এদের সঙ্গে যোগদান করেছিল। হ্যাঁ, একটা নিরপেক্ষ জোট ছিল, সেটা আলাদা বিষয়, বোঝা গেল। নেক্সট, বিভিন্ন নীতি পরিকল্পনা ও জোট গঠন। এই ঠান্ডা যুদ্ধ ওই সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছিল না দুই রাষ্ট্র, তারপরে বিভিন্ন জোট গঠন করছিল। ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্র তারা নিজেদের মধ্যে বিভিন্ন জোট গঠন করছে পারস্পরিক সহযোগিতার জন্য। ওই যে ন্যাটো গঠন করেছিল, তাই না? আমাদের এইদিকে সার্ক রয়েছে একটা, সার্ক বলে একটা, তোমরা পরবর্তীতে পড়বে, ঠিক আছে? অর্থাৎ এই ভারতের কিছু প্রতিবেশী রাষ্ট্র নিয়ে একখানা সংগঠন। ব্রিক্স রয়েছে, তোমরা শুনেছো হয়তো, ঠিক আছে? এরকম বেশ কিছু সংস্থা যেগুলো কি করছে, এদের সদস্যরা একে অপরের মধ্যে মীমাংসা করে নিজেদের জীবনযাত্রার উন্নতি ঘটাচ্ছে। ক্লিয়ার? নেক্সট, প্রক্সি যুদ্ধের উদ্ভব। প্রক্সি যুদ্ধের উদ্ভব বলতে ওই যে কলম, যেটা যে তোর সঙ্গে ওর লড়াই হচ্ছে, আমি ওকে সাপোর্ট করে তোর বিরোধিতা করছি, এই একটা। তারপরে সেই যুদ্ধের সমস্ত পরিস্থিতি তৈরি করছি কিন্তু যুদ্ধ করছি না, এই যে ব্যাপারগুলো, এগুলোর ধারণা ওখান থেকে একরকম আমরা বলতে পারি নেওয়া হয়েছে। নেক্সট, ক্ষমতার ভারসাম্যের উদ্ভব, অর্থাৎ প্রতিটা রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য, নিজেদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য রাখার চেষ্টা করছে। নেক্সট, অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি। দেখো এই যে অস্ত্র প্রতিযোগিতার যে ব্যাপারটা, সমস্ত কিছু বন্ধ হয়ে যাক, এটা যেন বন্ধ হবে না, ঠিক আছে? কেন এত চুক্তি করা হচ্ছে যে অস্ত্র পরীক্ষা বন্ধ করো, অস্ত্র তৈরি করা বন্ধ করো, তারপরেও তৈরি করা হচ্ছে, না? বিভিন্ন রাষ্ট্র তৈরি করছে, হ্যাঁ কি না? কেউ পিছিয়ে থাকছে? একদম না। উল্টো অন্য দেশের সঙ্গে চুক্তি করে যে তুমি অস্ত্র আমাকে পাঠাও, তুমি তৈরি করে দাও, আমি তোমাকে এত হাজার কোটি টাকা দিচ্ছি, তাই না? নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের কার্যকারিতা হ্রাস। এই যে নিজেরা বিভিন্ন সংস্থা তৈরি করে নিচ্ছে, তাই না? কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলির একটা সংস্থা, তারা এক জায়গায় হয়ে ওই সংস্থা গঠন করেছে, তাই না? এখন এই সম্মিলিত জাতিপুঞ্জ যে হস্তক্ষেপ করবে, এই তোমরা ঠিক থাকো, মিলেমিশে কাজ করো, তারা বলছে তোর দরকারই নেই, আমরা আলাদা জোট গঠন করেছি, আমরা আমাদের ব্যাপারটা দেখে নেব। ফলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের একরকম কার্যকারিতা হ্রাস পেয়েছে বিভিন্ন কারণে, ঠিক আছে? এই ঠান্ডা লড়াইয়ের পরবর্তীতেই, ঠিক আছে? নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভব। অর্থাৎ এই যে সময় যখন দ্বিমেরু বিশ্ব তৈরি হলো, তখন না সমাজতান্ত্রিক জোটে, না পুঁজিপতি জোটে, কোনো জোটেই যোগদান করেনি এমন বেশ কিছু রাষ্ট্র ছিল, যার মধ্যে প্রধান রাষ্ট্র ছিল আমাদের ভারতবর্ষ, যারা কোনো জোটেই যোগদান করেনি, নিরপেক্ষ ছিল। তোমাদের মধ্যে আমি কোনো জোটে যোগদান করব না। আর এই জোট নিরপেক্ষ নীতির মানে প্রবক্তা ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ক্লিয়ার? এই বেশ কিছু প্রভাব পড়েছিল ঠান্ডা লড়াইয়ের। আশা করছি বোঝাতে পেরেছি। সত্যি কথা বলতে আমি কতটা বোঝাতে পেরেছি আমি নিজেও জানি না, সেটা তোমরা বলবে যে তোমরা কতটা বুঝেছো। ওকে, কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, তাদের কাজে লাগতে পারে। ওকে, কোনো রকম কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করো।